ইন্দোরের পরে এবার আমরা মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরে, যেটি ভারতের অন্যতম একটি সবুজ শহর এবং সিটি অব লেক নামেও পরিচিত। লোককাহিনী অনুসারে ধারানগরের রাজা ভুজা কর্তৃক একাদশ শতাব্দীতে এই নগরী প্রতিষ্ঠিত হয়। রাজার নামানুসারে ভোপাল পরিচিত ছিল ভুজপাল হিসাবে। ধীরে ধীরে কালের বিবর্তনে তা হয়ে যায় ভোপাল। তবে আধুনিক ভোপালের প্রতিষ্ঠাতা মোগল সেনাবাহিনীর আফগান যোদ্ধা দোস্ত মোহাম্মদ খান, তাকে বলা হয় ভোপালের প্রথম নবাব। मध्य प्रदेश का गवर्नमेंट का हेड ऑफिस है। ये जेल नहीं है, जो बंद हो गई पहले थी। अब तो ये ভোপালে আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেল থেকেই আমরা পরের দিনের ভোপালের আশপাশে মেন ট্যুরিস্ট স্পট ভিজিট করবার জন্য একটা এসি ক্যাব বুক করে নিই, যার নাম মা কালকা ভোপাল ট্যাক্সি সার্ভিস। সকাল 8টা থেকে রাত 8টা অবধি, মানে টোটাল 12 ঘন্টা আমাদেরকে ঘোরাবে। মানে ইউনেস্কো সাইটগুলো ভিজিট করবার জন্য টোটাল 215 কিলোমিটার যাওয়া আসা, কম নয়। আর এর জন্য চার্জ নেবে 3500 টাকা, एक्सक्लूडिंग पार्किंग एंड टिकट चार्जेस। पहाड़ है क्या सर राइट साइड में? हाँ मैडम, ये पूरा भोपाल जो है पहाड़ शहर में बसा हुआ है। पहाड़ है तो ठीक। अच्छा, ये कौन सा मतलब बिंद या सातपुरा या और कोई? सातपुरा। ভোপাল শহর ছাড়িয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের প্রথম টুরিস্ট স্পটের উদ্দেশ্যে। রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডেকোরেটেড, তবে গরমের তেজটাও খুব বেশি। ভোপাল থেকে 29 কিলোমিটার দূরে আমরা এখন চলে এসেছি ভারতের মধ্যপ্রদেশের ভোজপুর গ্রামে অবস্থিত একটি অসম্পূর্ণ হিন্দু মন্দির, ভোজেশ্বর মন্দির। কি হাওয়া! আমরা এখন এসেছি ভোপালের ভোজপুর টেম্পলে। ভোজপুর মন্দির হচ্ছে পুরো ভারতবর্ষের সবথেকে বড় শিবলিঙ্গ এইখানে রয়েছে, এবং এই মন্দির একটা রাতের মধ্যে তৈরি হয়েছে, একটাই পাথর দিয়ে শিবলিঙ্গ বানানো হয়েছে। চারিদিকের মানে পুরো এনভায়রনমেন্টটা দেখো। আর এখানে যেটা দেখলাম, মধ্যপ্রদেশে এসেছি, খুব সুন্দর ওয়েদার, সব সময় হাওয়া হচ্ছে। হাওয়াটা কত হচ্ছে এই বোবোকে দেখলেই বুঝবে। এগোতে থাকো। তোমার ভোপাল শহর থেকে অনেকটা দূরে, প্রায় 28 কিলোমিটার, মানে 30 কিলোমিটারের মতোমতি। আমাদের আসতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেছে। কিন্তু হ্যাঁ, আজকে এই ভিডিওতে আমাকে দেখানো হচ্ছে কতটা হাওয়া হচ্ছে সেটার জন্য। আচ্ছা, আমরা কিন্তু পুজো দেব। আমরা এখান থেকে ডালি কিনে নিয়েছি, তো চলো ঘুরছে। এই যে ডালি কিনেছি, অনেক ফুল রয়েছে, পুজোটা দিয়েই দিই। ঠিক আছে? কি লাগছে দূরে একদম, সেই যে সিটিটা দেখা যাচ্ছে ওই দূরে, আর পাহাড়ের মধ্যে একটা, আর এই পাহাড়টা পুরো সাতপুরা রেঞ্জ। পাথরের ফলকে লেখা রয়েছে শিব মন্দির ভোজপুর। এই মন্দিরটি শিবকে উৎসর্গকৃত। এর গর্ভগৃহে 7.5 ফুট উঁচু একটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটির নির্মাণ কাজ একাদশ শতাব্দীতে পরমার রাজা ভোজের রাজত্বকালে শুরু হয়েছিল বলে মনে করা হয়। অজানা কারণে নির্মাণ কাজটি পরিত্যক্ত করা হয়। আশপাশের পাথরগুলিতে স্থাপত্য নকশা খোদাই করা হয়েছিল। হাওয়াতে চুলটুল ফেটে গেছে। এই দেখো, পুরো পাহাড়, পাহাড়ের মধ্যে, পুরো পাহাড়, পুরো হিলটা পাহাড়ের মধ্যে। চলো আমরা উঠছি। ঢালুটা দেখতে বুঝতেই পারছো, এটা পাহাড়, পাহাড়ের ঢাল। স্থানে স্থানে পরিত্যক্ত অসম্পূর্ণ উপকরণ, পাথরে খোদাই করা স্থাপত্যের অঙ্কন এবং রাজমিস্ত্রির চিহ্নগুলি একাদশ শতাব্দীর ভারতের মন্দির নির্মাণ কৌশলগুলি বুঝতে পণ্ডিতদের অনেক সাহায্য করেছে। ঠিক আছে, প্রচন্ড রোদও আছে। দেখো, যতটা হাওয়া আছে ততটা রোদও আছে, কারণ পাহাড়ের সর্বোচ্চ মানে উঁচু জায়গায় আমরা উঠছি। 1951 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা মন্দিরটিকে জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ হিসাবে মনোনীত করা হয়েছে। মন্দিরটি সম্পন্ন না হওয়ার কারণে এর সম্বন্ধে কোনো শিলালিপি নেই।
আছে, এখানে জুতো খুলতে হবে। একটু হাঁপিয়ে গেছি। খোদিত করা আছে, লেখা আছে পাথরের মধ্যে, খনন করে লিখে দিয়েছে। আচ্ছা, এখন আমরা জুতোটা খুলবো, যাবো। প্রচন্ড খাড়াই সিঁড়ি, আমরা জুতো খুলে ফেলেছি, এবার উঠবো। ওটো, আস্তে আস্তে ওটো। ওঠো, দাঁড়িয়ে পড়ে কেন আমি বুঝি না। এবার আমি উঠবো। মাই গুডনেস, প্রচন্ড প্রচন্ড তো হাওয়া হচ্ছে। মন্দিরটি বিশ্বের সবচেয়ে উঁচু শিবলিঙ্গ স্থাপনের জন্য বিখ্যাত। মন্দিরটি নিজেই একটি মনোরম কাঠামো, যার একটি বর্গাকার পরিকল্পনা, একটি উঁচু গম্বুজ এবং 4টি বিশাল স্তম্ভ রয়েছে। দেখো, এটা হচ্ছে সেই মন্দির যেখানে ভারতের সব থেকে বড় শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গ একটা পাথর কেটে তৈরি হয়েছে এবং এটা এক রাতে মন্দিরটা পুরো তৈরি হয়েছে। আরও মন্দিরের ডিটেলিংস দেখবো। আর সাইডটা পুরো ওয়াও, পুরো সিটি। মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ভোজ, যিনি পরমার রাজবংশের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন, যারা খ্রিস্টীয় 9ম থেকে 14দশ শতাব্দী পর্যন্ত মালওয়া এবং মধ্য ভারতের কিছু অংশে শাসন করেছিলেন। রাজা ভোজ শিল্প, সাহিত্য এবং বিজ্ঞানের একজন পৃষ্ঠপোষক ছিলেন। মন্দিরটি স্থানীয় লাল বেলেপাথর দিয়ে খোদাই করা। এবং শোনা যায় মন্দিরটি একটি মনুষ্যসৃষ্ট হ্রদের তীরে নির্মিত হয়েছিল এবং শিবলিঙ্গটি কাছের একটি পাহাড় থেকে পরিবহন করা হয়েছিল। বিংশ শতাব্দীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভোজেশ্বর মন্দিরটি পুনরাবিষ্কৃত এবং পুনরুদ্ধার করে। মন্দিরের ক্ষতিগ্রস্ত অংশগুলি মেরামত করে এবং ফাইবার গ্লাস ব্যবহার করে গম্বুজটি পুনর্নির্মাণ করে। এএসআই মন্দিরের চারপাশে বেশ কিছু অসম্পূর্ণ স্থাপত্য উপাদান যেমন স্তম্ভ, লিন্টেল এবং ভাস্কর্য খুঁজে পেয়েছে। এগুলি ইঙ্গিত দেয় যে মন্দিরটি পরিত্যক্ত হওয়ার সময়ও নির্মাণাধীন ছিল। এএসআই মন্দিরের দেয়ালে কিছু শিলালিপিও খুঁজে পেয়েছে, যেখানে কারিগরদের নাম এবং ভক্তদের দানের উল্লেখ রয়েছে। অনেক পুরনো, অনেক বড় পিলার দেখছো কত বড়, আর আমরা তো শুধু শিবলিঙ্গের নিচে চাকতি দেখতে পাচ্ছি। এটা একটা রাতে কি করে বানালো ভগবানই জানে। ভয় দেখাচ্ছ কেন? ওই করতে হবে, তোকে আমাকে কি ভাববে? ও একটু প্রণাম করো। ভোজেশ্বর মন্দিরটি রাজা ভোজের গৌরব ও প্রতিভার সাক্ষ্য দেয়। মধ্যপ্রদেশের সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক। মন্দিরটি প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করে, যারা সবচেয়ে উঁচু শিবলিঙ্গ এবং অসমাপ্ত মন্দিরের প্রশংসা করতে আসে। মন্দিরটি একটি জীবন্ত মন্দিরও, যেখানে নিয়মিত পূজা এবং আচার অনুষ্ঠান হয়। শিবরাত্রি এবং কার্তিক পূর্ণিমার উৎসবে যখন ভক্তরা শিবলিঙ্গে প্রার্থনা এবং দুধ নিবেদন করেন, তখন মন্দিরে বিশেষভাবে ভিড় হয়।
পাথরটাকে কেটে এই মন্দিরটা বানানো হয়েছে। সব এক রাতে হয়েছে, এক রাতে। প্রচন্ড হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, চুল পুরো ঘেটে গেছে। দেখো বৃষ্টি যে হচ্ছে ও সাইডে। আমরা তো এখানে চালাতে হবে। চল। হ্যাঁ, ভোজেশ্বর মন্দির রহস্য এবং বিস্ময়ের প্রতীক, কারণ এর উৎপত্তি এবং ভাগ্য সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। রাজা ভোজ কিভাবে এত দুর্দান্ত মন্দিরের পরিকল্পনা এবং নকশা করেছিলেন? তিনি কিভাবে এত বিশাল শিবলিঙ্গ পরিবহন এবং স্থাপন করেছিলেন? কেন তিনি মন্দির প্রকল্পটি পরিত্যাগ করেছিলেন? মন্দিরটি সম্পন্ন হলে মন্দিরটি কেমনই বা দেখাতো? এই প্রশ্নগুলি দর্শনার্থীদের মুগ্ধ করে এবং কৌতূহল জাগায়, যারা অসম্পূর্ণ ভোজেশ্বর মন্দির এবং তার সবচেয়ে উঁচু শিবলিঙ্গ দেখে অবাক হন।